এক্স এন টি এটা সেমিক্লোন আর এটা কমা, মানে সেমিক্লোনও দিতে পারো, তুমি কমা দিয়ে সেপারেট করতে পারো, বরাবর কিন্তু কমা দিয়েছি, একটা প্যাটার্ন ফলো করলেই হয়। এটার মানেটা কি এটা বললাম তো? আজকে তো আমাদের ক্লাসে পার্টিসিপেটও কম, তাই না? তোমাদের কি সমস্যা কি? আস্তে আস্তে স্টুডেন্ট কমে যাচ্ছে কেন? সেকশন এরও সকালে এরকম ছিল, তোমাদেরও এরকম? ওদেরও দুইটা ক্লাস ছিল, তোমাদেরও দুইটা ক্লাস ছিল। আচ্ছা দেখো, আমাদের চ্যাপ্টার 4 শেষ হয়েছে। চ্যাপ্টার 4 ছিল হচ্ছে র্যান্ডম ভেরিয়েবলের মিন ভ্যারিয়েন্স রিগার্ডিং কোভ্যারিয়েন্স অ্যান্ড কোরিলেশন, এইগুলো ছিল, এগুলো নিয়ে আমরা কথা বলেছি। আজকে আমরা চ্যাপ্টার 5 বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন করব। বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের মূল ব্যাপারটা আসলে তিনটা কন্ডিশনের মাধ্যমে আমরা বলতে পারি। কোনো এক্সপেরিমেন্টের আউটকাম যদি দুটো হয়, মানে আউটকাম হচ্ছে পসিবল আউটকাম যদি দুইয়ের বেশি না হয়, এরকম একটা এক্সপেরিমেন্ট বলো তো দেখি, র্যান্ডম এক্সপেরিমেন্ট, কয়েন টস, হেড আসলো অথবা টেল আসলো, কিংবা একটা ম্যানুফ্যাকচারিং প্রসেসে আমি একটা আইটেম চুজ করলাম, সেটা ডিফেক্টিভ হবে অথবা নন ডিফেক্টিভ হবে, এরকম ব্যাপার, এর বাইরে হওয়ার সুযোগ নাই। তার মানে ওই রকম এক্সপেরিমেন্টগুলোকে আমরা, যাদের ক্ষেত্রে আউটকাম আইদার 1 or 0 এরকম বলতে পারি, বাইনারি টাইপের আউটকাম, সেই এক্সপেরিমেন্টগুলোকে বলা হয় বার্নলি এক্সপেরিমেন্ট বা বার্নলি ট্রায়াল। সো এই বার্নলি ট্রায়ালটা যদি আমি একটা নির্দিষ্ট সংখ্যকবার রিপিট করি, নির্দিষ্ট সংখ্যককে বললাম জেনারেলি বলুন n সংখ্যকবার রিপিট করা হয়, এবং এই রিপিটেশনসগুলো যদি একটা আরেকটার উপর নির্ভর না করে, মানে প্রত্যেকটা ট্রায়ালই যদি ইন্ডিপেন্ডেন্টলি দেয়া হয়, বার্নলি ট্রায়াল যদি n বার ইন্ডিপেন্ডেন্টলি দেওয়া হয় এবং প্রত্যেকবার যে আউটকামসগুলো আসবে তার প্রবাবিলিটিগুলো যদি কনস্ট্যান্ট থাকে, রিমেইন কনস্ট্যান্ট থাকে, তাহলে এই যে ফেনোমেনাটা, এটা হচ্ছে বাইনোমিয়াল ফেনোমেনা, এবং এই এক্সপেরিমেন্টটাকে বলা হয় বাইনোমিয়াল এক্সপেরিমেন্ট। এখানে তিনটা বিষয় গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে আমার এক্সপেরিমেন্টার দুইটা পসিবল আউটকাম আছে, যাদেরকে সাকসেস অথবা ফেলিওর দ্বারা নোট করা হয়। এখন আমার যদি টার্গেট থাকে যে আমি হেড পাওয়াটাকে নিয়ে কনসার্ট করছি, তাহলে হেড আসলে সাকসেস, টেল আসলে ফেইলিওর। আমার যদি টেল আসাটা কনসার্ন হয়, তাহলে টেল আসাটা সাকসেস, হেড আসাটা ফেইলিওর। আমি প্রোডাকশন লাইনে ডিফেক্টিভ আইটেম বের করে সেটাকে সরিয়ে রাখবো, এটি যদি আমার টার্গেট হয়, তাহলে ডিফেক্টিভ আইটেম বের করাটা আমার সাকসেস, অ্যান্ড সো অন, এভাবে আমরা বলতে পারি সাকসেস এন্ড ফেলিওর। এবং এক্সপেরিমেন্টটা ইন্ডিপেন্ডেন্টলি এট টাইমস রিপিট করতে হবে, এবং এই যে সাকসেসের প্রবাবিলিটিটা, সেটা ট্রায়াল টু ট্রায়াল কনস্ট্যান্ট থাকবে। এই তিনটা কন্ডিশন যে এক্সপেরিমেন্ট হোল্ড করবে, সেই এক্সপেরিমেন্টটা হচ্ছে বাইনোমিয়াল এক্সপেরিমেন্ট। তো তার জন্য র্যান্ডম ভেরিয়েবল হচ্ছে নাম্বার অফ সাকসেস, কতবার সাকসেস পাচ্ছি আউট অফ n ট্রায়ালস, কতবার সাকসেস পাচ্ছি আউট অফ n ট্রায়ালস, এটা হচ্ছে আমার নাম্বার অফ, x হচ্ছে র্যান্ডম ভেরিয়েবল, কোথায় যেটা দ্য নাম্বার অফ সাকসেস, x হচ্ছে র্যান্ডম ভেরিয়েবল যেটা ডিনোট করে কতবার সাকসেস হচ্ছে আউট অফ n ইন্ডিপেন্ডেন্ট ট্রায়ালস। তো তার ডিস্ট্রিবিউশনটা আমরা বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন dx দিয়ে ডিনোট করি, যার ফর্মুলাটা হচ্ছে ncx p টু দি পাওয়ার x 1 - p n - x। ঠিক আছে, যেখানে র্যান্ডম ভেরিয়েবল এই ভ্যালুগুলো ক্যারি করতে পারে, অন্য যে কোনো ভ্যালুর জন্য ডিস্ট্রিবিউশনের ভ্যালু 0 হবে। আচ্ছা, র্যান্ডম ভেরিয়েবলের ভ্যালু 0 কেন হতে পারে, কেন n হতে পারে, কেন বেশি হতে পারে না, কেন নেগেটিভ হতে পারে না, কেন মানে ফ্র্যাকশন হতে পারে না, এর কারণগুলো আমরা একটু তোমাদের কাছ থেকে জানাচ্ছি। কেন 0 হতে পারবে? x ডিনোট করছে নাম্বার অফ সাকসেস। তো সাকসেস তো 0 মানে হচ্ছে একটাও সাকসেস নাই, নেগেটিভ সংখ্যা তো আসবে না, আইদার 0 থেকে শুরু হবে এবং পজিটিভগুলো যাবে। আচ্ছা, এবং আমি যদি ট্রায়ালটা n বার দিই, তাহলে n এর চেয়ে বেশি সংখ্যক কি আমার সাকসেস আসবে? তাহলে সর্বোচ্চ n পর্যন্ত, সো 0 থেকে n পর্যন্ত। আর সাকসেসের সংখ্যা তো ফ্র্যাকশন হতে পারে না, সো ইন্টিজার ভ্যালু 0 1 2 আপ টু n।
আচ্ছা, সো এইটা হচ্ছে র্যান্ডম ভেরিয়েবল যেটা আসলে সাকসেসের সংখ্যাটা নির্দেশ করছে। একটা কয়েনকে 15 বার টস করালাম, আমার কনসার্ন ভেরিয়েবল অফ কনসার্ন হচ্ছে কয়বার হেড আসছে। 15 বারও হেড আসতে পারে, একবারও না আসতে পারে। সো এক্স ইজ দ্য নাম্বার অফ হেডস অকারিং ইন 15 ট্রায়াল কয়েন টস। ইট ক্যান টেক ভ্যালু ফ্রম 0 আপ টু 15 এরকম। আচ্ছা, এখন আমাদের এই বিষয়টা বোঝা হয়ে যাওয়ার পরে আমরা আরেকটা এক্সাম্পল দিই, যাতে তোমার প্র্যাকটিক্যাল একটা এক্সাম্পল। সেটা হচ্ছে ধরো একটা হাই রাইজ বিল্ডিংয়ে 20টা ফ্যামিলি আছে। প্রত্যেকটা ফ্যামিলিতে একজন সেলসম্যান কোনো একদিন না হোক বিভিন্ন দিন, হ্যাঁ সব 20 দিন তো 20টা ফ্যামিলিতে একদিন তো যেতে পারবে না। ইন্স্যুরেন্স পলিসি যারা সেল করে এরকম একজন সেলসম্যান কোনো একটা হাই রাইজ বিল্ডিংয়ের প্রত্যেকটা ফ্লোরে, প্রত্যেকটা অ্যাপার্টমেন্টে, 20টা অ্যাপার্টমেন্টে সে প্রত্যেকটা ফ্যামিলিতে যে বলবে যে আমার এই পলিসিটা, ইন্স্যুরেন্স পলিসিটা আপনারা ক্রয় করেন, কারণ এই ইন্স্যুরেন্স পলিসিটা আপনাদের জন্য এই সুবিধাগুলো নিচ্ছে। তাহলে প্রথম থেকে শুরু করে ফ্যামিলি থেকে শুরু করে একদম উপরের ফ্যামিলি পর্যন্ত কে কোন দিন কার বাসায় যাবে সেটা ইম্পর্টেন্ট না কিন্তু, ঠিক আছে। এখন আমরা যদি এই ফেনোমেনাটা বলি, এই ফেনোমেনাটার সাথে কি বাইনোমিয়াল এক্সপেরিমেন্টের ফেনোমেনা মেলানো যাবে? ওই যে যাচ্ছে এবং সে সেল করার চেষ্টা করতেছে, সেই যে ইনসিডেন্সটা, এই ইনসিডেন্সটা বাইনোমিয়াল, হ্যাঁ সেল করাটা যদি তার সাকসেস হয়, আইদার সে সেল করবে অথবা সেল করবে না, বা সে সেল করতে পারবে না অথবা সেল করবে। প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রেই তো এই দুই ধরনের কেস, 20টা ফ্যামিলির ক্ষেত্রে তো এই দুইটা কেসের বাইরে কোনো কিছু হওয়া সম্ভব না। আচ্ছা, তাহলে আবার এরকম যদি কন্ডিশন থাকে যে 15তম তালার ওই ফ্ল্যাটের বাসিন্দা সেল করবে কি করবে না, সেটা একতলার বাসিন্দা বা পাশের ফ্লোরের বাসিন্দার উপর নির্ভর করবে না, তাহলে কি ইন্ডিপেন্ডেন্টলি ডিসিশন নিচ্ছে না তারা? আচ্ছা, এখন যখন সেলসম্যান যাচ্ছে তখন তো সবাই প্রত্যেকটা ফ্লোরে এবং প্রত্যেকটা ফ্যামিলিকে সে যেন সেল করতে পারে সেভাবেই বলছে। তার মানে কি সেল করার যে চান্সটা সেটা সব জায়গায় কনস্ট্যান্ট থাকতেছে না। এমন তো না যে এক ফ্যামিলিতে যে বলতেছে এমনভাবে বললো যেখানে প্রপার্টি কমে গেলো, আরেকখানে তো একটু ভালোভাবে বলছে যেখানে প্রপার্টি বেড়ে গেলো। এটা আমরা অ্যাসিউম করবো, আমি অ্যাসিউম করবো যে প্রত্যেকটা জায়গায় তারা সেম পারফরমেন্স দিয়েছে, ঠিক আছে, সেই প্রবাবিলিটিটা কনস্ট্যান্ট থাকে। তাহলে এই ফেনোমেনাটা আমরা কি ফেনোমেনা বলতে পারি? বাইনোমিয়াল এক্সপেরিমেন্ট ফেনোমেনা, যেখানে র্যান্ডম ভেরিয়েবল হচ্ছে নাম্বার অফ পিপল হু টেক বা হু বাই দ্য ইন্স্যুরেন্স পলিসি, এরকম একটা ফেনোমেনা। এখন আমাদের প্রত্যেকটা ডিস্ট্রিবিউশনেরই মিন ভেরিয়েন্স কিন্তু ইম্পর্টেন্ট একটা ইস্যু। আমরা চ্যাপ্টার 4-এ জেনারেলি মিন এবং ভ্যারিয়েন্স ক্যালকুলেট করা শিখেছি। মিনের ফর্মুলাটা কি ছিল? মিনের ফর্মুলা কি ছিল? মিন ফর মিন ইজ এক্সপেক্টেশন অফ এক্স আর ইট ইজ ইন্টিগ্রেশন অফ দিস, তাই ছিল না? আর ইন্টিগ্রেশন না হয় ভ্যারিয়েবল যদি ডিসক্রিট হয় তাহলে আমি সাম করি, তাই তো? আচ্ছা, আমরা মূলত এই ডেফিনেশন ফলো করে মিন বের করতে পারি। আমাদের আরেকটা চ্যাপ্টার 4-এ যাওয়ার আগে আমরা চ্যাপ্টার 5-এ কী আছে, 5-এ যাওয়ার আগে 5-এ কী আছে বা কেন করতেছে সেটা বলে নেই। এটা হচ্ছে আমরা চ্যাপ্টার 4 পর্যন্ত 3-4-এ বিভিন্ন ডিস্ট্রিবিউশন সম্পর্কে জানলাম, ডিসক্রিট ডিস্ট্রিবিউশন সম্পর্কে জানলাম, কন্টিনিউয়াস ডিস্ট্রিবিউশন সম্পর্কে জানলাম, অ্যাজ ওয়েল অ্যাজ তাদের মিন ভ্যারিয়েন্স বের করলাম। আচ্ছা, এখন আমরা কিছু কমন ডিসক্রিট ডিস্ট্রিবিউশনসের সম্পর্কে আমরা আরও বিস্তারিত আলোচনা করব। কিছু কমন কন্টিনিউয়াস ডিস্ট্রিবিউশন সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করার জন্য চ্যাপ্টার 5 and so on গুলো আছে। তার মধ্যে ডিসক্রিট ডিস্ট্রিবিউশনের মধ্যে প্রথম ডিস্ট্রিবিউশনটাই আসলে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন। এছাড়া আরও ডিসক্রিট ডিস্ট্রিবিউশন আছে, সেটা হচ্ছে পয়সন ডিস্ট্রিবিউশন, নেগেটিভ বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন, জিওমেট্রিক ডিস্ট্রিবিউশন অ্যান্ড সো অন, হাইপার জিওমেট্রিক ডিস্ট্রিবিউশন, এরকম সবগুলো বাই নেমে তাদের সম্পর্কে আলোচনা করা আছে। তবে এই ফেনোমেনাগুলা ডিসক্রিট ডিস্ট্রিবিউশনের মধ্যে এই নামের ফেনোমেনাগুলা প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন আছে বলেই এদেরকে আলোচনা করা আছে।
আবার কন্টিনিউয়াস কেসে যখন আসবো তখন আমরা নর্মাল ডিস্ট্রিবিউশন, এক্সপোনেনশিয়াল ডিস্ট্রিবিউশন, ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন, এই কিছু ডিস্ট্রিবিউশন সম্পর্কে আলাদা করে পড়ব। ওই ডিস্ট্রিবিউশনগুলোর আদার অ্যাপ্লিকেশনস আছে, ঠিক আছে? তো আমরা ডিসক্রিটের মধ্যে বাইনোমিয়ালের অ্যাপ্লিকেশনটা আজকে দেখতে চাচ্ছি। বা মূলত অ্যাপ্লিকেশন তো একটা বা দুইটা পার্টের মধ্যে দেখাতে হবে। তার আগে বিষয়টা কি বোঝানোর জন্য প্রথমে ডিস্ট্রিবিউশনটা কি বললাম, আর এই ডিস্ট্রিবিউশনের মিন আর ভ্যারিয়েন্সকে কীভাবে বের করতে হয় সেটা আমরা চ্যাপ্টার 4 থেকে জানি। চ্যাপ্টার 4 থেকে এই ডেফিনিশন ফলো করলে কিন্তু এই ডিস্ট্রিবিউশনের মিন বের করা যাবে, তাই না? কিন্তু আমরা অল্টারনেটিভ আরেকটা প্রসেস শিখে রাখবো যাতে করে আমরা মিন এবং ভ্যারিয়েন্স বের করতে পারি। এই অল্টারনেটিভ প্রসেসটাই হচ্ছে মোমেন্ট জেনারেটিং ফাংশন। মোমেন্ট জেনারেটিং ফাংশনের মাধ্যমে মিন ভ্যারিয়েন্স বের করা, ঠিক আছে? সো মোমেন্ট জেনারেটিং ফাংশনের ডেফিনেশনটা আসলে ইট ইজ এক্সপেকটেশন অফ ই টু দি পাওয়ার টিএক্স। expectation of x is mean expectation of x minus mean square is what is expectation of x is mean expectation of x minus mean whole square is variance it is a variance expectation of x minus mean square x minus mean square is ভ্যারিয়েন্স, তাই না? ঠিক তেমনিভাবে ই টু দি পাওয়ার টিএক্স এর এক্সপেকটেশনটাকে বলা হয় মোমেন্ট জেনারেটিং ফাংশন অফ র্যান্ডম ভ্যারিয়েবল। সো আমরা সেই ডেফিনেশনটা ফলো করছি। ই টু দি পাওয়ার এক্স, সরি, এখানে যদি এক্স থাকতো তাহলে আমি এখানে এক্স লিখতাম আর ডিস্ট্রিবিউশনটা লিখতাম না। এখন আছে ই টু দি পাওয়ার টিএক্স, ই টু দি পাওয়ার টিএক্স এবং তার ডিস্ট্রিবিউশন। এবং আমরা কার জন্য মোমেন্ট জেনারেটিং ফাংশন বের করব? বাইনোমিয়ালের জন্য। তাহলে ডিস্ট্রিবিউশনটা বাইনোমিয়ালের হবে। দেখো এটা বুঝছো কিনা? হ্যাঁ, এই ডেফিনিশনটা ডিসক্রিট কেসের জন্য নিব। এখন ডিস্ট্রিবিউশনটা বাইনোমিয়াল, যাকে টি দিয়ে ডিনোট করা হয়, আর x টা ই টু দি পাওয়ার tx। তাহলে এখন আমরা বি এর জন্য যে ফর্মুলা ncx ই টু দি পাওয়ার x টু দি পাওয়ার - x বসানোর পরে আমরা এরকম একটা সিম্পলিফাইড ভার্সন পেলাম, তাই না? এখন এর পরের লাইনটা কি হবে? কতগুলো টার্ম আছে? n প্লাস 1 সংখ্যক টার্ম আছে যাদেরকে যোগ করতে হবে। যোগ করলে যে সিম্পলিফাইড ফর্মটা হয় সেটা কি? এটা কি বুঝছো কি বললাম? এখন আপনি যোগ করে কি হয় সেটা বলো। আমি জানি সেটা পারবা না। এটা আমরা ডেফিনিশন ব্যবহার করছি। p = t plus q to the power n p e to the power t plus q to the power n p e to the power t plus q to the power to the power n n। আচ্ছা, এই সামেশনটার মানে হচ্ছে এইটা, এটাই জানতে চাচ্ছিলাম। মানে তোমরা জানো এই ফর্মুলাটা a plus b to the power n এর ফর্মুলা জানো না? এই ফর্মুলাটা কি বলা হয়? বাইনোমিয়াল ফর্মুলা। সমস্যার টার্মটা কত হবে? এরকম না? এরকম টার্ম থাকলে মানে এরকম n সংখ্যক n প্লাস 1 সংখ্যক টার্ম থাকলে যদি যোগ করে দুটো টার্মের অ্যাডিশনের পাওয়ার আকারে লেখা যায় না? হ্যাঁ। এটাকে বাইনোমিয়াল থিওরেম বলা হয় না? হ্যাঁ স্যার, এটাই। আচ্ছা, আমরা সেখান থেকে এটাকে যদি a ধরো, হ্যাঁ, এটাকে b ধরো, তাহলে আলটিমেটলি এটা পাওয়া যায়। ঠিক আছে? আচ্ছা, তাহলে মোমেন্ট জেনারেটিং ফাংশন ফর binomial random variable is p to the power t plus q whole to the power n। ঠিক আছে? আচ্ছা, এখন আমাদের তো আসলে মিন বের করতে হবে, এরপরে কাজটা আমি করতেছি। এরপরে না, আচ্ছা এখান থেকে দিচ্ছি।
আচ্ছা এইখানে যাওয়ার আগে আমাকে বলো মিউ আর প্রাইম আর মিউ আর এগুলো দেখেছো না তোমরা স্ট্যাটিস্টিক্সে? এইটা কি আর এটা কি? এটা হচ্ছে বি হ্যাঁ এটা আরবিট্রারি ভ্যালু আর এটা অ্যাবসলিউট জিরো হ্যাঁ এইটা হচ্ছে অ্যাবাউট এনি পয়েন্ট র মোমেন্টস বলা হয় আর র মোমেন্ট, আর এটা হচ্ছে আর Mean. সেন্ট্রাল মোমেন্ট, তাই না? Central moment. সেন্ট্রাল মোমেন্ট। আচ্ছা সেন্ট্রাল মোমেন্টের জন্য ডেফিনেশন হচ্ছে xi মাইনাস x1 পাওয়ার r সামেশন ডিভাইডেড বাই n, আর র এর জন্য xi মাইনাস a পাওয়ার r সামেশন বাই n, তাই না? এটা ছিল না? আচ্ছা a এর ভ্যালু যদি আমি 0 ধরি তাহলে মিউ আর প্রাইম কত হয়? x সামেশন xi পাওয়ার xi টু দি পাওয়ার r বাই n হয় না? হ্যাঁ এটা হয়, তাই না? আচ্ছা এইটাকে এক্সপেকটেশন অফ x টু দি পাওয়ার r বললে অসুবিধা আছে? না এক্সপেকটেশন অফ x টু দি পাওয়ার r আর মিউ আর প্রাইম সেম জিনিস, বুঝো কিনা? আমি না বলি তোমরা তো চিন্তা করো। এটা তো তোমরা জানো, এটা হচ্ছে র মোমেন্টস, এটা হচ্ছে সেন্ট্রাল মোমেন্টস। তো আমি যদি a এর ভ্যালু 0 ধরি তাহলে এটা হয়, তাহলে এটাও কিন্তু র মোমেন্টস, তাই না? এটাও র মোমেন্টস। আচ্ছা এটাকে আমি এক্সপেকটেশন অফ x টু দি পাওয়ার r লিখতে পারি, কারণ তুমি এক্সপেকটেশন অফ x কে এভারেজ বলো না, এভারেজ বলো না, তার মানে কি x1 f1 x2 f2 এরকম করে xn fn এর যোগফল ডিভাইডেড বাই সাম fn সাম fi করো না, মানে n দিয়ে ডিভাইড করো না, তার মানে র্যান্ডম ভেরিয়েবলের ভ্যালুর সাথে fi বাই n x x র্যান্ডম ভেরিয়েবল যে ভ্যালুগুলো নিচ্ছে তার সাথে এই পার্টটা fi আর n এদের গুণফলের যে সামেশনটা সেইটা, আর এইটা সেম জিনিস না? এটা 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 হচ্ছে 1 এর জন্য, এটা হচ্ছে r এর জন্য, তাহলে 1/n যেটা আছে সেটা কি ফ্রিকোয়েন্সি? 1/n যেটা আছে এখানে সেটা কি ফ্রিকোয়েন্সিটা না? এটা রিলেটিভ ফ্রিকোয়েন্সি, কাজে এটা এভাবে লেখা যাবে। তো আলটিমেটলি যেটা হলো সেটা এখানে r এর ভ্যালু 1 বসালে u r প্রাইম হয়ে যায়, সেটা হচ্ছে u of x হয়ে যায়, সেটাই আসছে। হ্যাঁ আচ্ছা তাহলে এখন ওরা বলেছে যে মোমেন্ট জেনারেটিং ফাংশনকে যদি একবার টাইমের জন্য ডিফারেন্সিয়েট করে t এর ভ্যালু 0 সেট করা হয় তাহলে ফার্স্ট র মোমেন্টস পাওয়া যাবে, এন্ড ফার্স্ট র মোমেন্টস ইজ expectation of x to the power r when r equal 1, so it is expectation of x only. ঠিক আছে, তাহলে আলটিমেটলি কি হলো দেখো কোথাও বুঝতে সমস্যা হয়েছে কিনা? আমি কোথাও ভুল লিখছি? না। তোমরা একটু সুন্দর করে বলতে পারলে বলো। আচ্ছা মানে fi থাকে না স্যার, হ্যাঁ। মানে xi minus a to the power into fi। আচ্ছা 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 এখানে আমি ফ্রিকোয়েন্সিটা লিখি নাই, তাই তো? fi লিখি নাই, fi লিখি নাই, মানে ফ্রিকোয়েন্সি ছাড়া, মানে যেটা ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন করে করি না, মানে নরমালের জন্য করছি। তাহলে যদি আমি এখানে fi দিয়ে করছিলাম তো তাহলে কনফিউশন হয়ে গেছে। তাহলে এইটা আলটিমেটলি কি হচ্ছে fi তাই না? তাহলে যে fi বাই n এটা কিন্তু আমরা এখানেও পাচ্ছি, সেটা কিন্তু রিলেটিভ ফ্রিকোয়েন্সি, সো এটা এক্সপেকটেশন অফ x টু দি পাওয়ার r সেখান থেকে 1 আসতেছে। তাহলে এখন আমাদের বাকিটা কি হলো? এখন ডিফারেন্সিয়েট করতে হবে মোমেন্ট জেনারেটিং ফাংশনকে, যেটা নাকি হচ্ছে p টু দি পাওয়ার t প্লাস q টু দি পাওয়ার n, এন্ড তারপর t এর ভ্যালু 0 সেট করতে হবে। এখন ডিফারেন্সিয়েট করো n p e to the power p plus q n minus 1, t এর ভ্যালু 0 সেট করো, t এর ভ্যালু 0 সেট করলে n p থাকবে। দেন mu2 prime is expectation, mu2 prime কত হবে? mu2 prime কত হবে? দুটো ডিফারেন্ট n minus 1 হ্যাঁ মানে এক্সপেকটেশন অফ
এখানে এটা হলো mu2 prime is expectation of x স্কয়ার x square because mu r prime হচ্ছে expectation of x equal r, so এটা r এর ভ্যালু 2 বসালে আসছে, so it is differentiating moment generating function with respect to t 2 times to get the second raw moments t equal to 0. so already একবার differentiate করে এই টার্মটা পাইছি না, এটাকে আবার differentiate ফর্মে লিখব dt of n and p to the power 2 plus q n minus 1 the second bracket দাও, differentiate করে 0 সেট করো, এখান থেকে কি আসবে n minus 1 p to the power 3 plus q n minus 2 p to the power t plus, এখন এটা স্টপ থাকবে, এই স্যার ভুল লিখতেছি না t এর জন্য ডিফারেন্সিয়েট করলে এটা উপরেরটা t এর জন্য ডিফারেন্সিয়েট করলে এটা হয় কিভাবে, আচ্ছা ও আচ্ছা হ্যাঁ p রিপোর্ট কি কোথায় গেল দেখি না p, আচ্ছা থ্যাংক ইউ, আমার বলতে বলতে ভুল করে ফেলছি n minus 1, এখন এটা তাহলে এখানে আসবে t আছে, so n minus 1 সামনে আসবে n minus 2 হলো p to the power t, এবং এটা আছে এটা হোল স্কয়ার, আচ্ছা আর n ওটাতে স্টপ রাখছে, তাহলে এখন এটা স্টপ থাকবে n p to the power t plus q to the power n minus 1 p to the power t কে ডিফারেন্সিয়েট করলে ওটাই আসে, so এখানে t এর জন্য 0 সেট করা হবে, so p এর জন্য 0 সেট করলে n minus 1 and p plus q এটা 1 হবে, এটা হবে p স্কয়ার, এখানে n হবে, এইটা 1, এটা হবে p, আচ্ছা আলটিমেটলি কি থাকলো এটা আসলো n minus 1 p square n p d প্রথমটা এটা t এর ভ্যালু 0, এইটা কি লিখেছি কিনা না ঠিক লিখছি তো, হ্যাঁ ঠিক আছে স্যার ওটা এইটাকে ডিফারেন্সিয়েট করতেছি না, এর সামনে আসলো এর পাওয়ার 1 কমে গেল, এইটাকে p এর ভ্যালু 0 বসানো হচ্ছে, p প্লাস হচ্ছে 1, এটা 1 p প্লাস 1 p প্লাস q হচ্ছে 1, সো n p থাকবে, এটা ঠিক আছে, এরপর হচ্ছে ওটা ফেলিয়ার প্রবলেম আমরা এইগুলো হচ্ছে র মোমেন্টস, এই র মোমেন্টস থেকে এখন আমরা সেন্ট্রাল মোমেন্টস পাবো, সো র মোমেন্টসের সাথে সেন্ট্রাল মোমেন্টের যে রিলেশন সেটা ব্যবহার করতে হবে, ফার্স্ট সেন্ট্রাল মোমেন্ট ইজ অলওয়েজ 0, so first central moment is mu1 which is expectation of x minus mu power 1 is always 0, second central moment is second raw moment minus first raw moment square which is second টা হচ্ছে এটা np n square equal p square equal n p square equal np equal minus n square p square equal এটা হচ্ছে থাকতেছে np থাকলে 1 minus তাহলে আমরা দেখতে কি থাকলো np q আসলো np q আসলো
line without the mu is equal to expectation of x minus the square, which is variance. তাহলে ভ্যারিয়েন্স কত ডিস্ট্রিবিউশনটা NPQ NPQ তাই না ভ্যারিয়েন্স হচ্ছে NPQ আর মিন কত what is the mean of random variable or when random variable is bind in random NP it is not 0 it is কই এটা 1 এর জন্য কোথায় it is NP so binomial random variable এর mean and variance homogeneity function এর মাধ্যমে আমরা বের করলাম এরপরে একটা কোশ্চেন আছে সেই কোশ্চেনটা কারো কোনো কোশ্চেন আছে মুছে দিলাম কিন্তু সিলেবাস কত এইটা বলুন তো স্যার সিলেবাস কত তারপর 3 আজকে স্যার শুরু কোথা থেকে 3 থেকে 3 25, 26, 27, 28, 29.